ঢাকায় মৃত্যুর হার পৃথিবীর অন্যতম বেশি। এবং দেখা যায় রাত্রিবেলা আমি দেখেছি বিগতের আগে যে একটা মানুষ মারা গেল, সেখানে তাকে আপনার দাফন করছে কি পুলিশ। যে পুলিশ আমরা এত সমালোচনা করি, তারাই কিন্তু নিজের পকেটের পয়সা দিয়ে এই লাশটাকে নিয়ে যাচ্ছে, এবং সরকার থেকে যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু যথেষ্ট না। পুলিশ তার নিজের পকেটের পয়সা জিজ্ঞেস করলাম যে কেন নিজে দেবেন, কিন্তু কী করবে, এই টাকাটা হয় না। অর্থাৎ যারা কাজ করে তারা কিন্তু রাত্রি গভীরবেলা এই কাজটা করছে। অর্থাৎ এই জায়গায় ইন্স্যুরেন্সের যে সিস্টেমটা আছে এটা কিন্তু অকার্যকর। আইনে আছে যে প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দেওয়ার কথা, সেটা কিন্তু মোটেই কার্যকর নয়। একটি কেসেও ভিকটিম কিন্তু সে টাকাটা পাচ্ছে না। এটাতে যেমন একদিক আছে, অপরদিকে ড্রাইভিংয়ের যে শিক্ষার বিষয়টা আছে সেটাও কিন্তু ভিকটিম। বলা হয়েছিল যে ড্রাইভারদের সারা দেশে অনেক ড্রাইভার ট্রেনিং স্কুল করা হবে, সেটা করা যায়নি। গাড়ি আসছে, ড্রাইভারের চাহিদা বাড়ছে, এবং সেখানে এই আনট্রেন ড্রাইভাররাই কিন্তু গাড়ি চালাচ্ছে, ট্রাক চালাচ্ছে, বাস চালাচ্ছে, কার চালাচ্ছে। তারা নিজেরাও মরছে, অনেক সময় মানুষ মারা যাচ্ছে, এবং এই ফ্যাটালিটি মনে দেখা যাচ্ছে। শাস্তি হচ্ছে শাস্তি বিধান করা যাচ্ছে না, কারণ বিভিন্ন কারণে তারা অর্গানাইজ কলেজে ধরতে গেলে বিভিন্ন হত্যা হয়ে থাকে। কিন্তু সমস্যার সমাধানটা ছিল যে আমরা যদি ইনস্টিটিউশন থেকে শুরু করি, তাহলে প্রথমত আমার দরকার আছে ড্রাইভিং স্কুলগুলোকে স্টাডিতে আনা। এটা আমরা যেমন যে ট্যাক্স নেওয়া হচ্ছে, সেই ট্যাক্সটা আরও বাড়িয়ে দিয়ে সেটা করা যেতে পারে। যেসব কোম্পানিগুলো গাড়ি বিক্রি করে তাদেরকে বাধ্য করা যেতে পারে যে তোমরা ড্রাইভিং স্কুল খোলো। তো তারপরে হচ্ছে ইন্স্যুরেন্সটাকে কার্যকর করা। ইন্স্যুরেন্সটা সরকার কাজ করছে, ইন্স্যুরেন্স নতুন করে আইন বিধান হচ্ছে। এইখানে প্রতিটা গাড়ি এখানে থার্ড পার্টি ইন্স্যুরেন্সে মাত্র 500 টাকা, এটাকে অনেক বাড়ানো যেতে পারে। বাড়িয়ে প্রতিটা জেলায় যে জেলা প্রশাসন আছে তাদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে, উইদিন 7 days আর 15 days সেটেলমেন্ট এসব ক্লেম আসতে পারে। আসলে যে রাস্তায় যে গাড়িগুলো চলে, ব্যক্তিগত গাড়ি যেগুলো চলে, এগুলো প্রত্যেকটার ইন্স্যুরেন্স থাকে। এগুলো আছে, প্রাইভেট গাড়িগুলো আছে, সমস্যা হচ্ছে কমার্শিয়াল গাড়ি। আচ্ছা, বাস ট্রাকের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি। এখন থার্ড পার্টি ইন্স্যুরেন্সের নিয়ম হচ্ছে যে তার দ্বারা কিংবা সে যদি আক্রান্ত হয় কিংবা তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সে প্রোটেক্টেড থার্ড পার্টি ইন্স্যুরেন্স। ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স হচ্ছে আপনি যতটুকু ড্যামেজ নেন সেটা আপনি ক্লেম করতে পারেন। থার্ড পার্টি আরেকটা বড় কাজ হচ্ছে যে কেউ মারা গেলে তাকে আহত নিয়মিত সাপোর্ট করা, সেটা হচ্ছে না আমার কাছে, একদমই হচ্ছে না। প্যাথেটিক সিনারিও, এবং এটা আঞ্চলিক ভিত্তিতে যদি গাড়ি ট্রান্সপোর্ট চালু করা হয় তখন কিন্তু এটা বড় প্রশ্ন হিসেবে দাঁড়াবে এসব আইনটি বাস্তবে আনার থাকে। তো আমি বহু বছর থেকে ট্রান্সপোর্ট সেক্টর জড়িত থাকি, তো আমি মনে করি যে এখানে একটা বড় রকম পরিবর্তন দরকার। সেই পরিবর্তনটা ইনস্টিটিউশনাল, আইনি এবং বাস্তব প্র্যাকটিক্যাল ফিল্ড। এবং ট্রান্সপোর্টের কারণে কিন্তু বিনিয়োগকারী, যেমন আমি প্রধানমন্ত্রী জাপানে গেলাম, তারা কষ্ট করেছিল রীতিমতো তোমাদের এখানে অনেক কনজেশন, তারপরে তোমরা অ্যাড্রেস করতে পারছো না। এটা কিন্তু আমাদের জন্য বড় রকমের একটা ইস্যু হয়ে যাবে যে আমরা কীভাবে ট্রান্সপোর্ট করতে চাচ্ছি, ট্রান্সপোর্টের এই সমাধানগুলো আমরা কীভাবে করবো। সলিউশন যে নাই তা নয়, সলিউশন করার জন্য কালেকটিভ এফোর্ট দরকার। কিছু কিছু দেশের সরকারের এজেন্সিগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি করা দরকার, ড্রাইভার্স ট্রেনিংকে খুব জায়গা করা দরকার, আইনের আধুনিকায়ন করা দরকার, এবং আইনগুলোকে সেভাবে বাস্তবায়ন করা দরকার, এবং সর্বোপরি মানুষের নিরাপত্তার বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে আনা দরকার আছে। তারপরে ট্রান্সপোর্ট আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা আমাদের ইকোনমিক আপলিফমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, ব্যক্তি এবং সমষ্টি কিংবা কমিউনিটির জন্য, তার পরিবার, ব্যক্তি পরিবার এবং অর্থনীতির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া, যে কারণে এখানে বড় ধরনের চিন্তা এবং তার বাস্তবায়ন তারা কোনো কষ্ট করতে হবে। এগুলো চিন্তা নিয়ে আসছে মমতা বিষয় সবাইকে তো অ্যাটলিস্ট ওজনে কিছুটা সাড়া পাওয়া যাচ্ছে। আসলে জনগণকে আসছে, এটা ইউটিউবে কয়েকবার কাভারেজ আসছে, একেবারে যে হচ্ছে না তা না। মুশকিল হচ্ছে যে এগুলো সব ফাইল চাপা পড়ে যায়, কবে প্রকল্প হবে, এগুলো জিডিপির প্রয়োজন আছে কি না, এগুলো বিচার করতে করতেই এগুলো এই ধরনের বিচারের চাপেই বেশিরভাগ সুচিন্তাগুলো শেষ হয়ে যায়। দেখা যায় এটা কোন দিকে কিন্তু ইন্স্যুরেন্স যারা এখন করে মনে করেন, এটা যেটা আপনি বলবেন আমাদের এটা বাস্তব জীবন থেকে উৎসাহিত হচ্ছে, এটা খুব ভ্যালুয়েবল আমি মনে করি। এবং জাপানের মতো দেশে সেখানে আপনার ধরুন পলিসি কাউন্সিল,
সরকারের সর্বোচ্চ পর্যায়ে ক্যাবিনেট লেভেলে আছে, আবার এজেন্সি লেভেলে আছে। সেই পলিসি কাউন্সিলগুলো সরকারের অঙ্গ। যে কোনো পলিসি কিন্তু এই কাউন্সিলগুলোতে আলোচিত পরীক্ষিত হয়ে আসে। সেই পলিসি কাউন্সিলের মধ্যে স্টেক হোল্ডার্স, চিন্তাবিদ, ইনস্টিটিউশন এগুলো অনেক বেশি। সরকার ইচ্ছা করেই সরকারের এগুলো কম, কারণ যাতে পলিসিটা ফেল থেকে আসে। আমরা এরকম বহু বলেছিলাম, যেমন ধরেন এই যে আমাদের যে মোহাম্মদ আলী যে কথাগুলো বলেছেন, মোহাম্মদ আলী জীবনের অভিজ্ঞতায় হোঁচটকে দেখে একটা প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে এই ধারণাটা নিয়ে এসছে। সেটা যদি কাউন্সিল, স্ট্যান্ডার্ড কাউন্সিল থাকতো, সেট কাউন্সিল থাকতো, তাহলে সেখানে আসলে কিন্তু শোনা যেত, সঙ্গে পরিষদের বাস্তবায়নযোগ্য হলে নির্দেশ করা যেত। কিছু কিছু জিনিস হচ্ছে, কিন্তু কালেকটিভলি অ্যাজ এ হোল আমাদের এখানে পলিসি কাউন্সিল। আর পলিসি এত গুরুত্বপূর্ণ যে সঠিক পলিসি না হলে আপনি ভুল পলিসি দ্বারা পরিচালিত হবে, মহাসদিন বলেছেন। আবার সচেতনভাবে যদি পলিসি নির্ধারণ না করেন, তাহলে আপনি অন্ধ অনুসরণ করবেন। তো আমরা এই ভুল কাছে কিন্তু আটকে আছি। আমাদের রাষ্ট্রীয় পলিসির মধ্যে মারাত্মক গলদ আছে এবং ভ্রান্তি আছে। জনগণের অভিজ্ঞতা, ইনস্টিটিউশনগুলোর চিন্তা এবং এটা সমন্বয় ঘটানো দরকার ছিল সরকার, সেটা কিন্তু হচ্ছে না। কিছু হলে এটা সচিব কমিটি করে, কিছু হলে পরে এই ধরনের পরিষদ পরিষেবা হারিয়ে যায়। তো আমাদের এই চিন্তাটা আমরা সমর্থন করছি এই জন্য, যেটা একটা প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে আসা চিন্তা। সস্তায় কোনো কনসালটেন্ট নয়, কিছু না, এগুলো করে আমরা কিন্তু অনেক সস্তায় ট্যাক্সই পলিসি করব। আমি সেজন্য মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে পলিসি কাউন্সিল আইনগতভাবে আসা পারে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে, প্রত্যেকটা এজেন্সিতে সেটা হতে পারে। এবং সেখানে জনগণের চিন্তা চেতনা, চিন্তাবিদদের চিন্তা, ফ্রি থটস এগুলোকে সমন্বয় করে কিন্তু আমরা অনেক বড় কাজ করতে পারি কম খরচে। আমাদের এখানে হয় কোনো জিনিস বড় প্রজেক্ট না হলে কেউ আগ্রহী হয়, কারণটা কিন্তু পবিত্র। বড় প্রজেক্ট হলে অনেক বড় বড় লাভ, সবাই বড় বড় লাভবান, বড় বড় ভুল। হ্যাঁ, বড় বড়, হ্যাঁ, গ্রেটার প্রজেক্টস আর গ্রেটার মিস্টেক্স এগুলো আছে। কিন্তু সেটা তো উত্তর নয়। সেটা যদি জনগণের চিন্তা যদি সমন্বিত করতে হয় মানে গণতান্ত্রিক দেশে, তাহলে কিন্তু এটা ফরমোস্ট এটা কিন্তু কীভাবে আপনি জনগণের চিন্তা করেছেন কিংবা প্রত্যাশা কিংবা ভাব কেন বারে বারে আমাদের গণতন্ত্রের নামে হলেও সরকারগুলো হোঁচট করছে। তার মূল কারণ হচ্ছে কিন্তু বস্তুত জনগণ যাদের সমর্থন করে তারা শেষ পর্যন্ত বুঝেন না, হারিয়ে যাওয়ার পর হতাশা আসে, আবার প্রথম থেকে শুরু হয়। যার জন্য গণতন্ত্র আমরা বলছি বলে কিন্তু তার কোনো প্রাতিষ্ঠানিক রূপ নেই, কিংবা জনগণের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার কোনো সিস্টেম নেই। সেটা হলেই কিন্তু আমরা উত্তরবে সবাই লাভবান হবো। পলিটিশিয়ান লাভবান হতো, দেশ এগিয়ে যেত এবং জনগণ দেখতো যে আমার চিন্তা কিংবা প্রত্যাশা বাস্তবায়ন হচ্ছে। সেটাই, বাইরের দেশ থেকে পলিসি নিয়ে এসে আমাদের দেশের উপর চাপালে যদি কাজ হয়, সেটা বুঝতে আমাদের দেড় বছর 2 বছর লেগে যায়, আমি এর মধ্যে অনেক কোটি টাকা খরচ হয়ে যায়। তো আমার মনে হয় আপনার এই প্রস্তাবটা খুবই ভালো। সব জায়গায় পাবলিক ইনভলভমেন্টের একটা ব্যবস্থা। স্টেক হোল্ডার্স, পাবলিক ইনস্টিটিউশন, ফ্রি থটস সেটা আসা দরকার। আমাদের গ্রামের সাধারণ মানুষের যে চিন্তা ভাববাদিতা জিনিস করে প্রত্যেকটা মানুষের প্রাজ্ঞ বিজ্ঞ, তারা কিন্তু খুব অল্পতে কীভাবে চলতে সেটা তারা জানেন বলে এই রাষ্ট্র আজও ঠিক আছে। এই রাষ্ট্রে কিন্তু অনেক হাঙ্গামা হতে পারত, কিন্তু ভাববাদিতা দেশ বলেই বস্তুত রাজনৈতিকভাবে অনেক উস্কানি হলেও মানুষ কিন্তু সেটাকে গ্রহণ করে, কারণ মানুষের মধ্যে গভীর একটা ভাববাদিতা আছে, ফিলসফি আছে, আউল বাউল সুফি সাধুদের চিন্তা চেতনা এখানে কাজ করে। সেই জন্যই কিন্তু আমি মনে করি বাংলাদেশ অনন্য একটা দেশ হিসেবে। এবং তাদেরকে আবার ধোঁকাও দেওয়া হচ্ছে, অতি চতুর লোকেরা তাদেরকে ইমোশন, গল্প কাহিনী দিয়ে বিভিন্ন প্রতারিত দিচ্ছে। সেটা যেমন আছে, আমার পাশাপাশি এটাও আছে যে তারা খুব স্বল্পতা দুষ্ট। সেজন্য কিন্তু এক ভাষাভাষীর দেশে উন্নয়নটা সহজ ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ব্যক্তি কিংবা সমষ্টিগত মানুষের সুখ কিংবা তার অনুভূতিগুলোকে আমরা রাষ্ট্রীয় পলিসিতে আনিনি বলেই কিন্তু হোঁচট খাচ্ছে। আর এই ধরনের পলিসি চাপিয়ে দেওয়া হচ্ছে, এগুলো উন্নয়ন চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা টেকসই হচ্ছে। মাঠ পর্যায়ে